আসসালামু আলাইকুম। আমি প্রফেসর নাহিদ বলছি। বিআইএইচএস জেনারেল হসপিটালে আমি গাইনি বিভাগীয় প্রধান হিসেবে আছি। তো আপনাদের আহ সবার সাথে মনে হয় একটু পরিচিত হই। শারমিন, শোনা যায়? সবাই শুনতে পাচ্ছেন? ম্যাম শোনা যাচ্ছে। ও, শোনা যাচ্ছে। জি, শোনা আপনারা যাচ্ছে আপা। হ্যাঁ, আপনারা নিজ নিজ ইয়ে থেকে একটু পরিচয় দিলে ভালো হয়, যে কে আপনার কোথায় আছে। আপনার একটু নিজেদের পরিচয়টা দিন আপার আপার কাছে এক এক করে, প্লিজ। আসসালামু আলাইকুম। আমার ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিওলজি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হয়ে আছি। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি আমি ডাক্তার জি, আপনাকে আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ইসলাম। আমি ডক্টর নাহিদ ফারহানা নবী ম্যাডাম। আমি ফিজিশিয়ান হিসেবে আছি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস অ্যান্ড ডেলিভারি প্রজেক্ট। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম। আমি সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ইমার্জেন্সি ইনচার্জ হিসেবে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেকুলুর রহমান। আমি আছি মিরপুর কালী জেনারেল হসপিটাল, মিরপুর এক। জি, তাহলে মনে হয় সবার জি, সাথে আসসালামু আমরা আলাইকুম। আমি হ্যাঁ, আমি ডক্টর মোহাম্মদ আনোয়ার ফারুক। আমি ইবনে সিনা মেডিকেল কলেজে আছি, ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্ট। তাহলে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হলাম। তো এখন হচ্ছে আজকের যেটা মানে টপিক যেটা, মানে আমরা ডাক্তাররা সবাই এটার সাথে পরিচিত। তো মাঝে মাঝে আমরা রিক্যাপিচুলেট করি, তার কারণ হচ্ছে যে রিক্যাপিচুলেট করলে জিনিসটা আবার হচ্ছে মনে হয় যে যা যা মানে কোনো অসুবিধা থাকলে সেটা হচ্ছে আবার আমরা আম, ঠিক করে নিতে পারি। যে কোনো ইয়ের ডিজিজের ইয়ে তো হলো যে আমাদের ডায়াগনোসিস করা, কেন হচ্ছে সেই কারণটাকে বের করা, প্লাস হচ্ছে অ্যাকর্ডিং টু কজ তাকে সেই পেশেন্টকে ম্যানেজমেন্ট দেওয়া। তো আজকের টপিক হচ্ছে যে মেনস্ট্রুয়াল প্রবলেম অ্যান্ড ডিইউবি, মানে ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং। তাহলে মেনস্ট্রুয়াল প্রবলেম, কি কি মেনস্ট্রুয়াল প্রবলেম আমরা দেখি সাধারণত? মেনস্ট্রুয়াল পিরিয়ড হচ্ছে অ্যাডোলেসেন্ট এবং রিপ্রোডাক্টিভ এজে, যেটা একটা লং টাইম, কিন্তু ইয়েতে একটা মেয়ের মেনস্ট্রুয়াল মেনস্ট্রুয়েশন যতদিন চলবে সেখানে কিছু প্রবলেম হতেই পারে। তো কি কি প্রবলেম আমরা হচ্ছে দেখতে পাই? কেউ কি হচ্ছে ইয়ে করবেন, কন্ট্রিবিউট করবেন যে কি কি প্রবলেম দেখতে পাচ্ছি আমরা সাধারণত? আমরা পেশেন্টদের আসে সে মানে কমন প্রবলেম গুলা নিয়ে। তার মানে মেনস্ট্রুয়াল প্রবলেম যেগুলো আসে তার ভিতরে কমন নিয়ে হচ্ছে যে অনিয়মিত মাসিক, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, এটা কিন্তু খুব কমন নিয়ে। তারপরে আসে অনেক সময় যে মেনোরেজিয়া, তার মানে অনেক হচ্ছে হেভি ফ্লো হয় প্রত্যেক মাসে, সেটা রেগুলার হোক আর ইরেগুলার হোক, হেভি ফ্লো হয়। আবার অনেকে আসে যে খুব কম হচ্ছে, মানে খুব স্ক্যান্টি হচ্ছে। এইরকম পেশেন্টও কিন্তু কম, মানে ভালোই পাওয়া যায়। আর আরেকটা জিনিস ডিসমেনোরিয়া, মানে মাসিকের সময় ব্যথা হচ্ছে, এইগুলাই কিন্তু কমন ইয়ে আমরা পাই। আর কিছু পেশেন্ট আছেন যে দুই ইয়েতে ডেট ঠিক আছে, কিন্তু 2 মাসিকের মাঝখানে স্পটিং হয়। তাহলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কারণ আছে।
তাহলে যেটা অনিয়মিত যেটা হচ্ছে, যে কোনো ইয়ে ডায়াগনোসিস করতে গেলেই তো, ম্যানেজমেন্ট দিতে হলে ডায়াগনোসিস করতে হবে। তাহলে অনিয়মিত যখন বলে, তাহলে আমরা যদি হিস্ট্রি থেকে শুরু করি, রুগীকে জিজ্ঞাসা করি যে অনিয়মিত মানে মিনারকি কবে হলো, বা ইয়েতে সেরকম ইয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে যে হিস্ট্রিতে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে প্রত্যেক মাসে হচ্ছে কিনা। তাহলে প্রত্যেক মাসে হচ্ছে, কিন্তু 2 মাসিকের মাঝখানে তার কি অবস্থা। পেশেন্ট হচ্ছে আহ অনেক সময় কন্ট্রাসেপটিভ মেজার থাকে ওনাদের, তো যেটা হচ্ছে যে ওরাল কন্ট্রাসেপটিভ, যেগুলা ওরাল কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ, মানে এস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন যেগুলো, সেগুলো ঠিক আছে। কিন্তু দেখা যায় যে প্রথম দিকে এটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের, মানে যখন খাওয়া শুরু করে তার প্রথম দিকে থ্রেশহোল্ড লেভেলটা হরমোনের কম থাকে, তাতে একটু অসুবিধা অনেক সময় অনেকের হয়। আরেকটা জিনিস হচ্ছে যে পরের দিকে এসে সেটা অবশ্য দেখা যায় যে আস্তে আস্তে কমে আসছে। তাহলে এটাও জানা আমাদের খুব প্রয়োজন যে কখন এটা হচ্ছে। আরেকটা ব্যাপারে জিজ্ঞাসা করা উচিত যে ওনারা ইনটেকটা ঠিক আছে কিনা। কোনোদিন দুপুরে খেলেন, কোনোদিন রাত্রে খেলেন, সেটা নয়। তো একটা মানে টাইম, সাধারণত ওই টাইমেই খেতে হবে। সে উনি যদি রাত্রে 10টায় খান, তাহলে 10:45 থেকে 10:15টার মধ্যেই খেয়ে নিলে ভালো। আরেকটা জিনিস যে ওরালি, আমরা সবাই জানি যে ওরালি মুখে যে ওষুধগুলা খাই, সেটার কিন্তু আবার অ্যাবজর্পশন রেটটা এক একজনের এক এক রকম। আর কিছু ড্রাগ আছে, সেগুলোর সাথে ইন্টারাকশন হলে সেটা অনেক সময় অসুবিধা হয় অ্যাবজর্পশন। প্লাস হচ্ছে আরেকটা জিনিস যে খাবার পরেই যদি কারোর বমি হয়ে যাচ্ছে কিনা, বা হচ্ছে একটা ইয়ে হলো যে ওনারা ভুলে যান অনেক সময়, সে উনি হচ্ছে গতকাল ভুলে গিয়েছেন, তাহলে আজকে মানে আজকেরটা খাবেন, কিন্তু সেটা আগেরটাও তো খেতে হবে। যখনই ওনার মনে পড়বে তখনই আগেরটা খেয়ে নিতে হবে। আর যদি হচ্ছে পরপর 2 দিন ভুলে যান, তাহলে কি করবেন? রেস্ট অফ দা মানে যেগুলো আছে সেগুলো তো খাবেনই, আর রেস্ট অফ দা পিরিয়ড হচ্ছে বেরিয়ার মেথডকে ইউজ করা ভালো। আর প্রজেস্টেরন অনলি পিল যারা ইউজ করেন, তাদের কিন্তু হতে পারে এরকম মেনোরিয়া থাকতে পারে, তারপরে স্পটিং থাকতে পারে। প্রজেস্টেরন অনলি পিলের এটাও একটা অসুবিধা আর কি। অসুবিধা মানে কি, এটাতে মানুষ বিভ্রান্ত হয়। আর অনেকে আছে যে কন্ট্রাসেপটিভ ইনজেকশন নেন 3 মাস পরে পরে। এই কন্ট্রাসেপটিভ ইনজেকশন গুলা অনেক সময় অ্যামেনোরিয়া করে রাখে, অনেক সময় ইরেগুলার ব্লিডিং করে, আবার অনেক সময় একটু একটু মানে স্পটিং হয়। তাহলে এই সব কিছুই যখন হচ্ছে ওনাদেরকে এগুলা মানে ইয়ে করা হয়, দেওয়া হয়, তখন হচ্ছে রিকমেন্ড করা হয় তার আগ দিয়ে ওনাদের কাউন্সিলিং এ এই সমস্ত কথাগুলো বলে দিলে, তাহলে মনে হয় কিছুটা হলেও ওনারা বুঝতে পারবেন এবং একটু সজাগ হয়ে সেইভাবে ওনারা ব্যবহার করবেন। তো এই জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক কি না, সবাই কি বলে? আর কোনো কিছু অ্যাড করবেন? স্পটিংটা কেন হয়? কোনটা? স্পটিং 1 মাস 2 মাসের মাঝখানে পিক খাওয়া এটা হচ্ছে, এটা ও, কেন? পিল যারা খাচ্ছে, হ্যাঁ, পিল খাচ্ছে মানে ইয়েতে হরমোনের যে থ্রেশহোল্ড, একটা থ্রেশহোল্ডের যেই তো হচ্ছে ইউট্রাসকে হচ্ছে ইয়ে করে রাখে, কাম অ্যান্ড কুইসেন করে রাখে, তাই জন্য হচ্ছে ইয়ে হয় না, ব্লিডিং হয় না। যেমন হচ্ছে আহ সারা প্রেগনেন্সিতে কি হয়, প্রজেস্টেরন হরমোন ইউট্রাসকে কাম অ্যান্ড কুইসেন করে রাখে, তাই হচ্ছে কোনো ব্লিডিং হয় না, বা হচ্ছে কোনো স্পটিং হয় না। কিন্তু যখনই হচ্ছে প্রজেস্টেরন হরমোনের ইয়েটা কমে যায়, লেভেলটা, তখন হচ্ছে এটা শুরু হয়ে যায়। তো মেনস্ট্রুয়েশনও ঠিক তাই। মেনস্ট্রুয়েশনে প্রজেস্টেরন হরমোনটা একটা হচ্ছে লেভেলে থাকে, ওই লেভেলে থাকলে তখন হচ্ছে এরকম হয়। কিন্তু ওই থ্রেশহোল্ডের যদি না পৌঁছাতে পারে, যদি হচ্ছে তার নিচে থাকে, তখন ওরকম হচ্ছে ইয়ে হতে পারে, স্পটিং হতে পারে। আর এছাড়াও আরেকটা জিনিস আছে যে অনেক সময় পলিপ থাকে, যেমন সার্ভিক্সে যদি আমরা হচ্ছে পারিস্পেকুলাম করি, অনেক সময় দেখা যায় যে পলিপ আছে। এই পলিপ থেকে অনেক সময় হচ্ছে
ব্লিডিং হয়, ইরেগুলার এরকম ব্লিডিং হতে পারে। তাহলে যদি হচ্ছে একটা ইয়েতে পারস্পেকুলাম করে দেখা যেতে পারে, দেখলে বোঝা যায় যে আসলে ব্লিডিংটা মানে লোকাল কোনো কজ আছে কিনা। লোকাল কোনো কারণ থাকলে সেটা তো চিকিৎসা আলাদা, কিন্তু যদি ইরেগুলার মানে মেনস্ট্রুয়েশনটাই ওরকম হচ্ছে, কিন্তু কিন্তু এটা চিকিৎসা তাহলে আমরা হচ্ছে কি দিব? এটা একটা প্রশ্ন। তাহলে সেম এটা হচ্ছে আজকে উনি 8 নম্বর পিল খাবেন। তাহলে এটা তো হচ্ছে 8 নম্বর পিল যে পাতা ওনার চলছে সেটা খাবেন, কিন্তু আরেকটা পাতারও 8 নম্বর পিলটা খাবেন। তার মানে কি হচ্ছে আমরা বাড়াই দিলাম, ডোজটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে যেটা হবে, যেটা আস্তে আস্তে ঠিক হয়ে আসে। তাহলে রেস্ট অফ দা হচ্ছে ইয়ে যেটা আছে, যে কয়দিনের আছে, সেটা হচ্ছে দুইটা দুইটা করে খেতে হবে। তার মানে যে পাতা উনি ইউজ করছিলেন সেটারও যে নাম্বারের ইয়ে খাবে, আর একটা নতুন পাতা সেটারও খাবে। এইভাবে যদি আমরা করতে পারি, কেউ ইয়ে করতে পারে, তাহলে মানে পেশেন্টরা তাহলে এটাতে উপকৃত হবে। আর ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভের বেলায় এটা অবশ্যই অবশ্যই কাউন্সিলিং করে দিতে হবে। মানে যে এটাতে ভয় পাওয়ার কিছু নাই। যেমন হচ্ছে যে ডেটে উনি নিয়েছেন 3 মাস পরে ঠিক সেই ডেটেই আবার যদি নেন, তাহলে কিন্তু আর এই মানে যাই হোক না কেন এটার অসুবিধার কিছুই নেই, সমস্যার কিছু নেই। কিন্তু যদি ওনাকে মানে খুবই অসুবিধা এরকম উনি ফিল করছেন যে না উনি আর হচ্ছে ইয়ে রাখতেই চাচ্ছেন না, বা এটাকে আর নিতেই চাচ্ছেন না, তাহলে সেটা ডিসকন্টিনিউ করবেন। সেটা তো হচ্ছে পরের কথা, সেটা নেক্সট টাইম উনি আর নিলেন না, এটা হতে পারে। আরেকটা জিনিস আমাদের হিস্ট্রিতে জিজ্ঞাসা করা উচিত। এখন অনেক মেয়েরাই দেখা যায় যে কন্ট্রাসেপটিভ মেজার হিসাবে এমার্জেন্সি পিলকে ইউজ করে। আসলে এমার্জেন্সি পিল কি করে? এটা হাই ডোজে হরমোন থাকে, যেটা বডির হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্টকে চেঞ্জ করে দেয়। এবং এই হরমোনাল ইমব্যালেন্স একবার হতে পারলে এটা আবার হচ্ছে ব্যালেন্সে আসাটাও কিন্তু খুব খুব কঠিন। তো সেই জন্য এটাকে এমার্জেন্সি পারপাসে ইউজ করলেই ভালো। রেগুলার হচ্ছে এটা না ইউজ করলেই ভালো। এবং দেখা যায় যে এটার ফেলিওর রেটও কিন্তু অনেক বেশি, কারণ প্রায়ই হচ্ছে এই ধরনের ইয়েগুলা আনওয়ান্টেড প্রেগনেন্সি গুলা নিয়ে আসেন ওনারা। তো সেজন্য এই জিনিসগুলো যদি বুঝিয়ে দেওয়া যায়, কারণ যেহেতু মার্কেটে গেলেই মানে ফার্মেসিতে গেলেই বললেই তো এই জিনিসগুলা পাওয়া যায়। তো সেই জন্য এই জিনিসগুলা থেকে নিজেদেরই সচেতন হতে হবে। কারণ ফার্মেসির মালিক তো আর বলতে পারবে না যে হচ্ছে আপনাকে এটা দিব না, কারণ এটা আমাদের দেশে তো এরকম ইয়ে নাই যে আপনার প্রেসক্রিপশন ছাড়া হচ্ছে আমরা দিতে পারবো না। মুখে বললেই তো দিয়ে দিচ্ছে। তাহলে এটাকেও আমাদের হচ্ছে সচেতন হতে হবে। আর হচ্ছে অনেকেই এটা বুঝতে পারেন না, যদিও হচ্ছে পিলগুলার পাতাতে লেখা থাকে 1 2 3 4 করে কিন্তু দেওয়া আছে। তো সেই জন্য ভাবে বুঝে খেললে মানে অসুবিধা হয় না। তো অনেক সময় হচ্ছে চাকরির ক্ষেত্রে অনেকে 2 জন 2 জায়গায় থাকেন। তো ওনাদের এরকম একটা ধারণা আছে আম, মানুষের মধ্যে, যে যখন ওনারা মিট করছেন তখনই শুধু হচ্ছে ওই কন্ট্রাসেপটিভ পিলটা ইনটেক হচ্ছে। তা সেটা হলেও কিন্তু হবে না। তাহলে হচ্ছে যে কয়দিন উনি ছুটি নিয়ে আসছেন সেই কয়দিনই হয়তো সেটাকে ইউজ করছেন। তাহলে সেটাও বুঝাই দিতে হবে যে এটা হচ্ছে খেতে হলে এটা মাসিকের প্রথম দিন থেকেই শুরু করতে হবে। এবং পিলের পাতাগুলাতে কিন্তু লিখাই আছে, দেওয়া আছে ওইভাবে, কোনোটাতে অ্যারো দিয়ে দিয়ে ইয়ে করা আছে। মানে তারপরেও না বুঝলে বুঝে নিলেই ভালো। সেটা মানে যার কাছে মানে গেছে, হেলথ প্রোভাইডার ডাক্তার যার কাছে যাক না কেন, ইভেন ফার্মেসিতেও দেখলাম যে ওনারা ভালোই বুঝাই দিতে পারে। তাহলে আমরা এরকম ইয়ে হলে এই চিকিৎসাগুলো দিতে পারি। মানে অনিয়মিত মাসিককে নিয়মিত করব এখন কিভাবে, তাই না? এই তো তাই, যে এরকম হয়েছে তাহলে তাহলে আমরা সবাই কিন্তু জানি একটা জিনিস, যে
জন্ম নিয়ন্ত্রণের বড়ি যেটা, এস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বাইন্ড পিল যেটা, এখন অনেক ধরনের পিল আছে। সেই পিলের কিছু উপসর্গ আছে যেটা আবার অনেক সাধারণ মানুষ কিন্তু জানে। যেমন মাথা ঘোরানো, বমি বমি ভাব, তারপর হচ্ছে ওজন বাড়ে, ওয়েট গেইন করে। আবার হচ্ছে পরবর্তী প্রেগনেন্সিতে যদি এটার কোনো ব্যাড ইফেক্ট পড়ে, এই ধরনের ইয়েগুলা কিন্তু মাথায় আছে। তাহলে যদি এরকম হয় তাহলে মাইক্রোলোডোজ পিল কিছু আছে। তাহলে আমাদের মাসিককে নিয়মিত করতে হলে আমরা যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করি, তাহলে শুধু কন্ট্রাসেপশনই হলো না, এটা মাসিককেও নিয়মিত করা হলো। এটা কিন্তু উনি এই মানে কন্ট্রাসেপটিভ পিল হয়তো কন্টিনিউ করতে চান না, তাহলে এটা 3 মাস খাক, 3 মাস খেলে এটা নিয়মিত হলে আবার উনি বন্ধ করে দিবেন। এটা করা যেতে পারে। ম্যাডাম, আনম্যারিড এর ক্ষেত্রে কি করব? আনম্যারিড যাদের যাদের অনিয়মিত। আনম্যারিড যারা অনিয়মিত আছে তাদের প্রত্যেককেই তো আসলে ইনভেস্টিগেশন করে দেখে নিতে হবে যে হচ্ছে থাইরয়েডের প্রবলেম আছে কিনা, প্রোল্যাকটিনের লেভেল কিরকম আছে। তাহলে হাইপোথাইরয়েডে এরকম হতে পারে। হাইপোথাইরয়েডে যেমন মেনোরেজিয়া হয়, অ্যামেনোরিয়া হয়, ইরেগুলার পিল ইয়ে হয়, ইরেগুলার মেনস্ট্রুয়েশনও হয়। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা প্রোল্যাকটিন লেভেল কেমন আছে এটাতেও দেখে নিলে, ওটাও যদি বেশি থাকে তাহলে সেটাকেও যদি আমরা দিয়ে মানে নর্মাল করার জন্য ওষুধ ব্যবহার করি, তাহলে ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে এগুলা কিছু নাই, অনিয়মিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে আনম্যারিড হোক, পিল তো ওনার ইয়ের জন্য, জন্ম নিয়ন্ত্রণের জন্য দরকার নাই, কিন্তু ওনার মাসিক নিয়মিত করার জন্য দরকার আছে। তাহলে এটাকে বুঝায় আমরা বলতে পারি যে এইভাবে যদি হচ্ছে খেলে, 3 মাস খেলে এটা হচ্ছে ইয়ে হবে, আস্তে আস্তে নিয়মিত হয়ে যাবে, তখন আপনি বন্ধ করে নেবেন। আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, ওইরকম পিলের পাতা যেটা, সেটা হিসাবে ঘরে রাখতে মানে ফিল করলে, একটু আনইজি ফিল করলে উনি একটা হচ্ছে মানে পরিষ্কার ড্রাই এয়ারটাইট একটা ইয়ের মধ্যে উনি খুলে নিয়ে রেখে দিতে পারে, তাহলে হচ্ছে ওখান থেকে বের করে কেউ খেতে পারে। এরকমও কিন্তু অনেক জায়গায় হচ্ছে যে এটা কিনে খেতে হলে মানুষের কি বলবে, বাসার অন্য মানুষরাই বা কি বলবে, আশেপাশের মানুষ বা কি বলবে, তাহলে সেইগুলাও এইভাবে আমরা সমাধান দিয়ে দিতে পারি। আর আরেকটা জিনিস, এখন হচ্ছে আপনারাও নিশ্চয়ই খেয়াল করছেন যে এখন অল্প বয়সী মেয়েরা অনেক হচ্ছে ওবেস। সেটা হচ্ছে আমাদের আহ, মানে বসে থাকা, বসে কাজের আরেকটা জিনিস হচ্ছে যে খাওয়ার প্যাটার্নটা অন্যরকম হয়ে গেছে এখন। তো এই ধরনের জিনিসগুলোর জন্য কিন্তু এখন বেশ obese। তাহলে এই ওয়েট গেইনটা যাতে না হয়, স্ট্যান্ডার্ড থাকতে পারে, সেটাই হচ্ছে মানে এটা যদি বলা যায় তাহলে। আর বিশেষ করে মানে যে আনম্যারিড মেয়ে যেটা বললেন যে এটা মারা যে নিয়ে আসে সঙ্গে করে, ওনারা কিন্তু সবসময় বলেন যে ও কিছু খায় না, কিন্তু কোয়ারি করে দেখা গেছে যে খায় না মানে বাসার ওই যে ভাত মাছ সবজি এগুলো খাচ্ছে না, কিন্তু হচ্ছে ডেলি কিন্তু জাঙ্ক ফুড যেগুলো সেগুলো কিন্তু কনজিউম করতেছে অনেক। তাহলে সেক্ষেত্রে যদি আমরা মাকেও বুঝিয়ে দেই তাহলে মনে হয় এটা আরো ভালো ফলাফল আসবে। এবং হচ্ছে ওজন কমালে মানে দেখা গেছে যে মাসিক নিয়মিত হতে বাধ্য, ওজন কমান অনেকেরই হচ্ছে ক্লাস থাকে হচ্ছে দুপুরে বা তাহলে সেই ক্ষেত্রেও এটা হচ্ছে মানে বুঝায় বলা দরকার আছে যে সারা রাত জেগে থাকে, মানে পড়াশোনা করলো যেটুকু যা করলো, সাথে তো একটু খায়ও। তাই এই জিনিসগুলাকে না, যখন ঘুমের দরকার তখন ঘুমাবে, যখন খাওয়া দরকার তখন খাবে, এইভাবেই চলা উচিত। তো এই পর্যন্ত সবাই তো আমরা একমত নাকি? কেউ কোনো কিছু অ্যাড করবেন?
ম্যাডাম আমার একটু জিজ্ঞাসা ছিল। জি, আপনি ম্যাডাম বলেছেন যে 8 নাম্বার পিলের ক্ষেত্রে 8 নাম্বার পিলটা খেলে হচ্ছে অন্য একটা পাতার 8 নাম্বার পিল শুরু করতে হবে এবং পরবর্তীতে 2টা করে আমরা হচ্ছে কন্টিনিউ করাবো। সেক্ষেত্রে কি জি। ওটা কি প্রজেস্টেরন অনলি পিল ছিল? আপনি বলেছেন, আমি না, আসলে মিস না, করে এটা গেছি। এস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন্ড। ঠিক আছে ম্যাডাম, এটাই জানার ছিল। কারণ হচ্ছে আপনার প্রজেস্টেরন পিলে তো হচ্ছে এস্ট্রোজেন থাকে না, ওটা প্রজেস্টেরনে খুব অসুবিধা হলে তখন হচ্ছে আবার ইয়েতে যেতে হবে, মানে প্রজেস্টেরনের সাথে এস্ট্রোজেন কম্বিনেশন যেতে হবে। কারণ এইটা কাউন্সিলিং এ অনেক সময় হচ্ছে ওনারা বুঝতে পারলে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু অনেক সময় কাউন্সিলিং এ ঠিক না হলে খুব অসুবিধা ফিল করলে তখন ঠিক করে দিতে হবে। আর যেটা দুইটাই হচ্ছে ম্যাডাম কম্বিনেশন না, দুইটাই? কম্বাইন্ড পিল। দুইটাই। জি। ম্যাম, একটা question ছিল। ওই যাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশন, ওই ক্ষেত্রে আপনি বলছেন যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিব, সে আমরা কি নন কি দিতে পারি নাকি শুধু ওসিপি দিব? না, ওকে কম্বাইন্ড পিলটাই দিব, কম্বাইন্ড পিলই আপনাকে নিয়মিত করতে। জি। ম্যাম আনম্যারিড ওই আনপ্রেগনেন্টকেই দেওয়া যাবে? হ্যাঁ, দুইজনকেই দেওয়া যাবে। ম্যাম ট্যাবলেট নরম্যান্স যে ইউজ করে, মানে নরম্যান্স মানে নরম্যান্স প্রজেস্টেরন ইউজ করে, তাই তো? ট্যাবলেট, হ্যাঁ ওটা তো বেশি, অনেকেই বেশি ইউজ করে দেখি। প্রজেস্টেরন দিয়ে হচ্ছে ইয়ে করতে পারেন। এটা আপনি 3 মাস কম্বাইন্ড পিল না দিয়ে প্রজেস্টেরনটাও দিতে পারেন। তো নরম্যান্সের মধ্যে আছে প্রজেস্টেরন। প্রজেস্টেরন যেটা হচ্ছে দিলে যেটা ইয়ে হবে, আপনাকে কাউন্সিলিং এ বলে দিতে হবে যে এটা শুরু করবে মাসিকের 5ম দিন থেকে শুরু করবে। এটা কিন্তু কোনো হচ্ছে কন্ট্রাসেপশন ইয়ে হবে না। তাহলে এটা 5ম দিন থেকে শুরু করে প্রথমে হলো 14 দিন একটা করে 3 বার খাবে, পরের 7 দিন একটা করে 2 বার খাবে। তাহলে 21 দিন হলো। 21 দিন পরে যখন উনি বন্ধ করে দেবেন তখন হচ্ছে 2-3 দিনের মধ্যেই আবার পিরিয়ড শুরু হবে। তাহলে আবার সেই একই নিয়মে যে মাসিকের 5ম দিন থেকে উনি হচ্ছে একটা করে 3 বার 14 দিন তারপরে আর 3 দিন একটা করে 2 বার 5 দিন। 7 দিন। হ্যাঁ, তবে একটা জিনিস বলে রাখতে হবে যে কোনো অসুবিধা হলো না, মানে নাও হতে পারে, কিন্তু সাধারণত যেটা হয় যখনই প্রজেস্টেরন ছেড়ে দেয় তখন যে মেনস্ট্রুয়েশনটা হয় ভীষণ ভীষণ ডিসমেনোরিয়া হয়। মানে এবং ওনারা পেশেন্টরা কিন্তু বলেন, মেয়েরা, যে এরকম বড় বড় চাকার মতো বের হয়। তার মানে কম্প্যাক্ট এন্ডোমেট্রিয়াম ওরকম ভাবে আসতে থাকে। তাহলে ইউট্রাস হচ্ছে যে কোনো আনওয়ান্টেড জিনিসকেই ইউট্রাস ট্রাই টু এক্সপেল ইট আউট। তার মানে হচ্ছে ইউট্রাস হচ্ছে কন্ট্রাক্ট করে করে ওটাকে বের করে দেওয়ার চেষ্টা করে, এবং সেই জন্যই ওনারা ডিসমেনোরিয়া, এই যে পেন যেটা ফিল করে। তাহলে এই জিনিসগুলা যদি বলে দেওয়া হয় তাহলে আর ভয় পাবে না, না হলে ওই যে মানে অনিয়মিত ভাবে খেয়ে আরো অনিয়মিত বানিয়ে ফেলতো। আর ব্যথা হলে একটু অ্যানালজেসিক খেতে পারে, অ্যান্টিস্পাজমোটিক খেতে পারে, খেলে তাহলে এটা ঠিক হবে। ঠিক আছে, তাহলে পিল সম্পর্কে আর কিছু ম্যাডাম হয়? তাহলে এই অনিয়মিত জন্য বা এই নরমাল, আর না হলে ভালো যে কম্বাইনটা, এটা বলছেন ম্যাডাম? হ্যাঁ, কম্বাইন্ড পিলের ওই যে লোড, মাইক্রো লোডোজ পিল যেগুলো আছে, যেমন হচ্ছে ইয়ে আছে, এলিসা আছে বাজারে, তো এরকম যেগুলো আছে সেগুলো দিলে ভালো। আর তো ম্যাডাম কতদিন খাবে, মানে একটা করে? যারা কন্টিনিউ করতে চায় না তারা 3 মাস খেলে দেখা যায় যে ভালো থাকে, পরবর্তীতে নিয়মিত থাকে। কিন্তু ওই যে 3 মাস খেলো আর এদিকে হচ্ছে ওজন কমালো না বা আদার্স দিয়ে কিছু ইয়ে করছে না, তাহলে কিন্তু হচ্ছে সেটাও হচ্ছে ঠিক হবে না আর কি। আর মোস্ট অফ দা ইয়ে আপনি জিজ্ঞাসা করলে পাবেন যে অমুক জায়গায় গিয়েছিলাম তাই হচ্ছে সাথে করে নিয়ে যাইনি তাই খাওয়া হয়নি, আর ভুলে গিয়েছি সেটা হচ্ছে খাইনি। তো সেই জন্য এই ইয়েগুলা যে মানে গ্যাপ গুলা আছে সেটা যদি আমরা পূরণ করি, সেইগুলা ইয়ে করলেই কিন্তু মোস্ট অফ দা কেসেই পেশেন্টরা ভালো হয়ে যায়। মানে এরকম মানে আনওয়ান্টেড উপসর্গ গুলাকে মানে সম্মুখীন হয় না। আর যেটা ইয়ে বললাম যে
এমার্জেন্সি পিলের ব্যাপারে সতর্ক করে দেওয়া ভালো। আর পিল ইনটেক মানে একটা জিনিস মানে খেয়াল করবেন যে অনেক সময়ই মানুষ এসে বলে মেয়েরা যে কোন দিন থেকে শুরু করব, কারণ হচ্ছে প্রথমে অল্প ছিল তারপরে বেশি হলো, মানে হচ্ছে প্রথম একদিন হয়তো একটু অল্প থাকে, সেটাকে ওনারা কাউন্টে আনে না। সে যখন হচ্ছে অনেক ইয়ে হবে, 3-4টা করে ডেলি প্যাড হচ্ছে ইউজ করছে, তখন কাউন্টে আনে না। ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন তো আপনার যখন শুরু হইলো তখন থেকেই, তাহলে সেটা তাদেরকে অ্যালার্ট করে দিতে হবে। ঠিক আছে। আর এরপরে আমরা আরেকটা জিনিসে আসি, যেটা কমন নিয়ে, মেনোরেজিয়া। ওনারা তো আসে মেনোরেজিয়া বলবে না, ওনারা বলে যে হেভি ফ্লো হয় আর কি, অনেক অনেক ব্লিডিং। তাই সেটা হচ্ছে আপনাকে নিজে ইভ্যালুয়েট করে নিতে হবে। অনেক অনেক ব্লিডিং হয়, তাহলে যারা হচ্ছে প্যাড ইউজ করেন তারা হচ্ছে কয়টা করে প্যাড ইউজ করছেন এটা যদি জিজ্ঞাসা করা যায়, তা 24 ঘন্টায় যদি আপনার 3টা প্যাডের কথা বলে, তাহলে কিন্তু হেভি ফ্লো নয়। তাহলে হচ্ছে 8-10টা ইউজ করছে, সেটা হেভি ফ্লো হতে পারে। কিন্তু আর যদি আপনি জিজ্ঞাসা করেন যে প্যাডের ফুল থিকনেস ফুল লেন্থ ভিজে গেছিল কিনা, তাহলে কিন্তু বলে যে না, ওই যতবার ওয়াশরুমে যায় ততবারই তো চেঞ্জ করে ফেলে, সেই জন্য এরকম আর কি ইয়ে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসগুলাকে ইভ্যালুয়েট করে তারপরে, তাহলে হচ্ছে যখন হেভি ফ্লো হয় বা ব্লিডিং বেশি হয়, সেক্ষেত্রে প্রথমেই হিস্ট্রিতেই জিজ্ঞাসা করা উচিত যে ওনার হচ্ছে লাস্ট ইয়ে কবে হয়েছে, চাইল্ড বার্থ, যেমন ফলোয়িং ডেলিভারি, ফলোয়িং অ্যাবর্শন, এগুলাতে আপনার এরকম হেভি ফ্লো হতে পারে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে যেটা হচ্ছে ডিইউবি যেটা বলা হয়, যে হরমোন হচ্ছে প্রেগনেন্সিতে তো কিছু চেঞ্জ আসে, সেই চেঞ্জটা ঠিক হতে অনেকের একটু সময় লাগে, আর অনেকের আছে যে স্পিডে হচ্ছে ইয়ে হয়, রিকভারি হয়, নর্মালে চলে আসে। তাহলে সেইটা জেনে নিতে হবে। তাহলে এটা হলে আপনাকে বলতে হবে যে যে আপনার হচ্ছে সিজার হয়েছে, বা আপনার নর্মাল ডেলিভারি হয়েছে, বা আপনার একটা অ্যাবর্শন হয়েছে, এরপরে এরকম হতে পারে। তো এটা হচ্ছে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তবে আপনাকে একটা সাপোর্টিং ট্রিটমেন্ট দিতে হবে। কিভাবে সাপোর্টিং ট্রিটমেন্ট দিবেন? যেমন হচ্ছে আপনি কিছু খাবারের কথা বলে দিবেন যেগুলা হচ্ছে আয়রন আছে, এরকম খাবারের কথা বলে দিতে হবে। আর যেগুলা হচ্ছে ইয়া আছে, মানে আয়রন কন্টেনিং ফুডের সাথে আয়রন সাপ্লিমেন্টেশন আছে, এরকমও দিতে হবে। এখানে এখন কিন্তু দেখবেন যে অনেকেই জানে, অনেকেরই আসলে এই যে হিমোগ্লোবিন ই ট্রেট থাকে, ওনারা কিন্তু ক্রনিক্যালি অ্যানিমিক থাকে, এবং অনেকেরই ভালো হেভি ফ্লো হয়। সেই জন্য ওনাদেরকে আহ ওনাদের তো আসলে আয়রন কাজ করে না, তাহলে ওনাদেরকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিয়ে দেখতে হবে। তাহলে ওনারা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। আর হচ্ছে বেশি কম হলে তো ব্লাড ট্রান্সফিউশন আছে। আর যাদের হচ্ছে আদার্স কোনো ইয়া নাই, আহ প্যাথোলজি হচ্ছে আইডেন্টিফাই করা যাচ্ছে না, মানে ডিইউবি যেটা অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং বা ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং যেটাই বলেন, সেক্ষেত্রে আয়রন কিন্তু আমরা ওরালি দিতে পারি, আমরা প্যারেন্টালি দিই। আর ফুডের সাথে সাপ্লিমেন্টেশন সেটা তো আছে। আর ভিটামিন সি আছে এমন খাবার খেতে বলা উচিত, তারপর মাল্টিভিটামিন যেগুলাতে আছে সেগুলা খাওয়া উচিত। অনেকেই অনেক কিছু খান না, বা অনেক কিছু ব্যাপারে অবগত না, যে হচ্ছে এগুলা খেলে এটা হচ্ছে ভালো হতে পারে। বা যেমন হচ্ছে একটা জিনিস হচ্ছে দুধ কিন্তু খায় না অনেকে, মানে খাওয়ার যে কোনো খেলে অসুবিধা আছে তা না, কিন্তু হচ্ছে না ওটাকে মানে খাচ্ছে না। অন্য খাবার না খেয়ে দুধ খেলে হয়, ডেলি আপনার একই রকম ভালো না লাগলে দুধ খাওয়া যেতে পারে, দই খাওয়া যেতে পারে, তারপরে পনির খাওয়া যেতে পারে। এখন তো আসলে সবকিছুই অ্যাভেলেবল, সেই জন্য হচ্ছে এগুলো বলে দিলে বেশি ভালো। আর প্যারেন্টাল সবসময় হাসপাতালে নিতে বলতে হবে, কখনোই হচ্ছে বাসায় যেয়ে নিবে। কারণ
সবকিছুরই খুব কম পার্সেন্টেজে যদি কমপ্লিকেশন থাকে, তাহলে সেটা তো কার হবে বলা মুশকিল। সেই জন্য ভালো এই জায়গায় প্যারেন্টালটা আয়রনটা নিলেই বেশি ভালো। অনেকেই বলে যে বাসায় যেয়ে দিই, দাঁড়ান না, বাসায় যে এখানে দিয়ে যান, মানে আধা ঘন্টা 45 মিনিট, বেশি সময় না তো, ওটা দিয়ে যেতে পারে। তাহলে আমরা আয়রন এইভাবে দিতে পারবো। আরেকটা জিনিস যে কি কারণে এরকম ব্লিডিং বেশি হচ্ছে, তো আমরা কিছু ইনভেস্টিগেশন করে দেখতেই পারি। যেমন একটা সিবিসি করে কিন্তু আমরা দেখতে পারি যে ওনার হিমোগ্লোবিন কেমন আছে, প্লেটলেট কাউন্ট কেমন আছে। এরপরে একটা থাইরয়েড টেস্ট, টিএচএস করে দেখতে পারি যে যদি কোনো থাইরয়েডের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা ওনাকে ইউথাইরয়েডের সবসময় এনে রাখতে হবে। তাহলে আমরা মানে যেখানে ওনার যেতে হবে এটার জন্য, সেইখানে এখন তো এন্ডোক্রাইনোলজিস্ট সব অনেক অ্যাভেলেবল, বা মেডিসিনের ইয়ের কাছেও যেতে পারে, সেটার সমস্যা নেই। তাহলে কোনো ইয়ে থাকলে, এন্ডোক্রাইনোলজির কোনো প্রবলেম থাকলে অবশ্যই সেটা কারেকশন করে নিতে হবে। আর আরেকটা জিনিস যে একটা আলট্রাসোনোগ্রাম যদি করা যায়, অনেক কিছু দেখা যায়। তাহলে ইউট্রাসে যে প্যাথোলজি গুলো আছে সেগুলাকে দেখতে পারবো আমরা। যেমন ফাইব্রয়েড থাকলে দেখতে পাবো, এডিনোমায়োসিস থাকলে দেখতে পাবো, বা কোনো এডিনোমায়োসিসও নাই, ফাইব্রয়েডও নাই, কিন্তু ইউট্রাস সাইজে অনেক বড়। তাহলে আমরা রেসপেক্টেড এর কাছে, স্পেশালিস্টের কাছে আমরা পাঠাই দিতে পারি। পাঠালে তাহলে ওনারা মানে সেটা চিকিৎসা দিতে পারবেন। আমরা কিছু দূর পর্যন্ত প্রত্যেকে তো দিতেই পারি, এবং সেটাতেই বেশিরভাগ পেশেন্টরা ভালো হয়ে যায়। আর যদি মনে হয় যে না, উম, ভালো হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা এগুলোকে ইয়ে করে একটু পেশেন্টকে আগায় দেওয়া হলো, আর এগুলো করে দেখে পাঠাই দিতে পারি। আর আরেকটা জিনিস যে পার স্পেকুলাম করাটা, আনম্যারিড মেয়ের করা যাবে না, কিন্তু ম্যারিড পার্সন ওনাকে তো পার স্পেকুলাম করাই যায়। এবং সার্ভিক্সের চেহারাটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কোনো ইয়ে আছে কিনা। তাহলে সেই ক্ষেত্রে সেইভাবে যার কাছে যাওয়া দরকার আমরা বলে দিতে পারবো, কারণ পেশেন্টরা কিন্তু কার কাছে যাবে এটা অনেক সময় বুঝতে পারেন না। সেই জন্য অনেক ঘুরে নিজেরাও এক্সস্টেড হয়ে যান, টায়ার্ড হয়ে যান, আর বিরক্ত হয়ে যান, প্রপার চিকিৎসা নিতে পারেন। তাহলে অ্যাকর্ডিং টু কস্ট আমাদের যদি ইয়ে দিতে হয়, তাহলে আমরা এইভাবে হচ্ছে ওনাদেরকে সাহায্য করতে পারি। এখানে কারোর কোনো কোয়ারি আছে? যদি কোয়ারি না থাকে, তাহলে আমরা ডিসমেনোরিয়া যেটা, সেটাতে যদি যাই, ডিসমেনোরিয়া মানে প্রত্যেকটা মেয়েই ডিসমেনোরিয়া বা একটু অস্বস্তি ডিউরিং মেনস্ট্রুয়েশন এটা থাকে। যেমন অনেকে পেন পারসেপশনও কিন্তু এক একজনের এক এক রকম। কেউ অল্পতে অনেক বেশি মানে কষ্ট পায়, আবার কেউ আছে যে অনেক বেশি, কিন্তু তাতেও ওনার এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে না যে অনেক কষ্ট পাচ্ছেন বা এরকম। তাহলে প্রথমে আমাদের বলে দেওয়া উচিত যে এটা এরকম হতেই পারে, কেন হবে এরকম ইয়ে। তাহলে ওই যে যেটা বললাম যে ইউট্রাস ভিতরে যে এন্ডোমেট্রিয়ামটা শেডিং সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করে, যার জন্য ইউট্রাস কন্ট্রাক্ট করতে থাকে, আর তখনই পেন ফিল করে। তো সেটা যখন বের হয়ে যায় তখন তো আর পেন থাকে না। এর জন্য অস্বস্তি হলে অ্যান্টিস্পাজমোটিক যে ড্রাগ গুলো আছে আমরা সেটা বলতে পারি। তারপরে আমরা প্যারাসিটামল বলতে পারি। এগুলো খেলে কিন্তু হচ্ছে মোটামুটি ভালোই থাকে আর কি। খুব অসুবিধা হলে এটা এরকম বলা যেতেই পারে। আর মানে কোনো প্যাথোলজির জন্য যদি ব্যথা হয়, যেমন ফাইব্রয়েড আছে, তার জন্য ব্যথা হচ্ছে, তাহলে তো সেই ক্ষেত্রে ওই ফাইব্রয়েডকে না রিমুভ করা পর্যন্ত ব্যথা চলতেই থাকে। তাহলে সেই ক্ষেত্রে তো আমরা রেসপেক্টেড এর কাছে, স্পেশালিস্টের কাছে এরকম পাঠাই দিলে ভালো। তাহলে ওনাদের তাড়াতাড়ি সিমটম রিলিফ হবে, বা যা চিকিৎসা নেওয়া দরকার সেইভাবে।
চিকিৎসা নিতে পারবেন। ম্যাডাম এটা এই ম্যানোরেজিয়া, হ্যাঁ জি ম্যাডাম, বলেন। না ম্যাডাম ম্যানোরেজিয়া বলছিলাম, এই ইয়েটা হুম। ম্যানোরেজিয়াতে কি আয়রন, এরপরে কি ট্রিটমেন্ট দেওয়া যায়? এমনি তো আয়রন সাপ্লিমেন্ট দিব, মাল্টিভিটামিন দিব, কাউন্সিল, এরপর ট্রিটমেন্ট হিসেবে কি এই ম্যানোরেজিয়াতে কি দিব? মেনোরেজিয়াতে আপনি হচ্ছে প্রথমে তো আমি বলছি যে ইভ্যালুয়েট করে নেবেন রিয়েলি যদি এভালুয়েট করে নিতে মেনোরেজিয়া, হবে। হুম। হ্যাঁ রিয়েলি যদি মেনোরেজিয়া থাকে আর হচ্ছে থাইরয়েড প্রবলেম থাকলে এটা কারেকশন করে থাইরয়েড নিতে থাকলে হবে। কারেকশন। হ্যাঁ, কারণ থাইরয়েড কি একদম লো ডোজে 25, নাকি এটা পাঠিয়ে দিতে হবে এন্ডোক্রাইনের কাছে? না এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠালেই ভালো। তার কারণ হচ্ছে যে আহ, যার যেটা হচ্ছে চিকিৎসা, মানে যার যেটা হচ্ছে দিলে ভালো হবে ওনারই দেওয়া ভালো। যেমন হচ্ছে থাইরয়েড বলেন, ডায়াবেটিস বলেন, এই ধরনের ইয়েগুলা তো অনেকেই দিয়ে থাকে, কিন্তু না ওনারা তো ওই সাবজেক্টেই জন্য ইয়ে আছেন। যেমন গাইনোকোলজিস্ট তার হচ্ছে সাবজেক্টে ইয়ে দিচ্ছেন, এরকম আর কি। আমরা সবাই কিন্তু একটা লেভেল পর্যন্ত দিতেই পারি। তো সেই লেভেলের পরে যে হচ্ছে মনে হয় রুগীকে আর ইয়ে না করে মানে ওনারা ওই ইয়ে গেলে, যে সাবজেক্টে সেই সাবজেক্টে গেলেই বেশি ভালো হয়। হ্যাঁ, এই যে মেনোরেজিয়াকে আপনি আরেকভাবে মেনোরেজিয়া কমাতে পারেন। এই ক্ষেত্রেও ওই যে ওসিপি, কম্বাইন্ড পিল, যেটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা যদি দেওয়া যায় তাহলে কম্বাইন্ড পিল কি করে, কম্বাইন্ড পিল এন্ডোমেট্রিয়ামকে থিন করে। এন্ডোমেট্রিয়ামকে থিন করলে তাহলে হচ্ছে এটা পাতলা হয়ে গেলে তখন হচ্ছে আপনার ইয়ে কম হয়, শেডিং কম হয়। তখন হচ্ছে দেখবেন যে পেশেন্টরা এটা রিলিফ পায়। আপনি এরকম কোনো কন্ট্রাইন্ডিকেশন পিলের না থাকলে সেক্ষেত্রে আপনি 3 মাস আমরা ইউজ করতে পারি এই কম্বাইন্ড ওরাল পিল। এবং ম্যারিড পার্সন হলে তো একটা বাড়তি সুবিধা থাকলো, যেটা কন্ট্রাসেপশন হিসাবে ইউজ করা গেল। তাহলে এই ইয়েটা করা যেতে পারে। মেনোরেজিয়াতে অনেকেই কিন্তু ভালো হয়ে যায় এরকম ইয়েতে। কোনো প্যাথোলজি থাকলে সেটা কিন্তু হয় না। যেমন হচ্ছে আমি বলেছি যে ফাইব্রয়েড হলে হবে না, তারপরে এডিনোমায়োসিস হলে এটা হতে চায় না। কিন্তু যদি হচ্ছে ইয়ে হয় ওই ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং বা এন্ডোমেট্রিয়াম অনেক সময় হচ্ছে ঠিক থাকে, ওইটা থিন হলেই দেখবেন যে আর ব্লিডিং হচ্ছে না। যারা ওই যে এসে বলে যে স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন মানে খুব অল্প হয়, তাদেরকে আপনি কোয়ারি করলে দেখা গেছে মোস্ট অফ দ্য পেশেন্টই বলে 6-7 বছর 8 বছর ধরে এই যে কম্বাইন্ড ওরাল পিল ইউজ করতেছেন না। সেই জন্য ওই যে স্ক্যান্টি হতে হতে একসময় অ্যামেনোরিক হয়ে যেতে পারে। তাহলে এই পেশেন্টদেরকে বলা দরকার যে ইয়েতে ডিসকন্টিনিউ করতে হবে এখন ওসিপি, এখন হচ্ছে বেরিয়ার মেথডে গেলে বেশি ভালো। এই জিনিসগুলোকে বুঝাই দিলেন তাহলে ওসিপি কিন্তু মানে এই যে একটা জিনিস হচ্ছে যে কন্ট্রাসেপশন, একটা জিনিস হচ্ছে ইয়েকে নিয়মিতকরণ, মাসিককে নিয়মিতকরণ, রেগুলার করলো সাইকেলকে। আরেকটা জিনিস হচ্ছে যে ব্লিডিং কে কমাবে, এনিমিয়াকে মানে এরকম ইয়ে করলে ব্লিডিং না হলেই তো এনিমিয়াও আস্তে আস্তে কারেকশন হয়ে গেল। তাহলে এই কাজগুলো সব ওসিপির আছে, মানে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট যেগুলো আছে সেগুলা কিন্তু এটা সুবিধা আছে। তারপর অনেকে আছেন যে আর্টিফিশিয়াল মানে ওনাদের কোনো কাজ আছে জরুরি, সেই জন্য হচ্ছে মানে মাসিককে ডিফার করাতে চাচ্ছেন। হয়তো আছে 10 দিন 12 দিন পরে ওনাদের সেই মানে কাজটা, তাতে ওনারা বলছেন যে ওইটাকে যাতে ওই টাইমে মাসিক না হয় পরবর্তীতে হলে ভালো, বিশেষ করে কোথাও দূরে কোথাও জার্নি করলে বা এমনি আরো কিছু ফি আছে সেই দিন ব্যাপার ইয়ে হলে তাহলে তাহলে এটা হচ্ছে দেখা যায় যে ওনারা বলে দেওয়া ভালো যে শুরু করবে ওষুধ যখন ওসিপি যদি খায়, ওসিপি খেলেও তো ডেলি একটা করে খেতে হবে। তাহলে হচ্ছে মানে যখন ক্রাইসিসটা ওভারকাম করে ফেলবে তখন উনি হচ্ছে পিল ডিসকন্টিনিউ করবে। তাহলে অনেক সময় কিন্তু অনিয়মিত হতে পারে, কারণ ওনারা দেখা গেছে যে 1 মাস নয় 1.5 মাস 2 মাস হয়তো অনেক সময় খায়,
তো এগুলা খেলে তাহলে এই জিনিসটা বলে দিতে হবে যে প্রথম 2-1 মাস এরকম অনিয়মিত হতে পারে, পরবর্তীতে যে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এই কথাগুলো যদি আমরা ওনাদেরকে বুঝাই দেই তাহলে মনে হয় অনেক ওনাদের সুবিধা হবে। আর ম্যাডাম কিছু? একটা প্রশ্ন ম্যাডাম ছিল। পেজ মেনুরে আছে আচ্ছা জি। ভাইয়া, আপনি বলেন, আপনি বলেন। পেজ মেনুরে আছে অ্যান্টিস্পাজমোটিকের কথা বললেন ম্যাডাম, এটা তো অনেকে কিটোরোলাক্স, সাইমোনিয়াম বা আইবুপ্রোফেন অনেকে অনেক কিছু ইউজ করে, এটা ইউনিক কোনো ইয়ে আছে যে এটা দিলে সবচেয়ে ভালো হয় HPR হ্যাঁ, ব্যথার DS। জন্য? হ্যাঁ যাদের এইচপিআর ডিএস বোধহয় আপনারা একজন বলছেন। তো হ্যাঁ এইচপিআর হ্যাঁ যাদের মেনোরেজিয়াও আছে, ডিসমেনোরিয়াও আছে, তাদেরকে যদি আপনি এইচপিআর ডিএস ইউজ করেন একটা করে 2 বার 5 দিন মাসিকের সময়, তাহলে ব্যথাও কমায় আর 50% মেনোরেজিয়া মানে কমে যায়। এটা একটা হতে পারে, কিন্তু সবারই কিন্তু মেনোরেজিয়া ডিসমেনোরিয়া একসঙ্গে থাকে তা নয়। অ্যান্টিস্পাজমোটিক বলতে বাজারে কিন্তু অনেক অ্যান্টিস্পাজমোটিক আছে, যেমন এই যে বুটাপেন আছে, তারপরে এলজিন আছে, তারপর ভিসেট আছে, এরকম অনেক আছে, সব কোম্পানিরই আছে। তাহলে সেইটা, এবং সাথে আপনি ইয়ে যেটা প্যারাসিটামল যেটা ক্যাফিন সহ, সেটা ইউজ করলে যথেষ্ট। যেমন আমাদের সারা বছরই দেখা যাচ্ছে যে ডেঙ্গু কোনো কোনো সিজনে অনেক বেশি হচ্ছে, যেমন এখন অনেক বেশি, কিন্তু মানে সারা বছরই কিন্তু কম বেশি থাকছে। এখন কার যে ডেঙ্গু আছে আর কার যে ইয়ে নাই, হঠাৎ করে ওই রকম ওই যে ইয়েগুলা খেলো, ওই ইবুপ্রোফেন বা এই ধরনের ইয়েগুলা খেয়ে, তাহলে ঝামেলায় পড়তে পারে রুগী। কারণ আমি তো আসলে ডাক্তার আপাকেও দেখেছি যে উনি মানে অনেক বেশি গা হাত পা ব্যথা হচ্ছিল বলে ডেঙ্গু পজিটিভ ছিল, উনি খেয়েছেন, খেয়ে কিন্তু মানে ভলটারেন সাপোজিটরি নিয়েছেন আর কি। তারপরে আপা কিন্তু এক্সপায়ার করেছিলেন। তো এরকম একজন না, এরকম অনেক আছে ডাক্তার সমাজে। তো সেই জন্য আমরা এরকম ইয়েতে না, যে যেটা দিয়ে সুবিধা হচ্ছে তাহলে সেটা বাদ দিয়ে আমরা বড়টাতে যাব না। অ্যান্টিস্পাজমোটিক আর প্যারাসিটামলের সাথে ক্যাফিন আছে, এগুলা দিলেই কিন্তু অনেক আরাম হয়। আর একটু যদি এলজিন তো ম্যাডাম TDS করে রাখবো না? TDS নাকি সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে এলজিনটা? টিডিএস, হ্যাঁ, টিডিএস করে রাখা যায়। অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা বলে যে অনেক ব্যথা, একটা খেয়ে হয় না, তখন আপনি 2টা বলতে পারেন একসাথে। কারণ ওর কিন্তু 24 ঘন্টার বেশি কোনো রকমে, আমি কাউকে জিজ্ঞাসা করে এ পর্যন্ত 24 ঘন্টার বেশি লাগে নাই। ওই প্রথম যখন শুরু হয় তখন ওই যে ইয়ে গেলে 8-10 ঘন্টা গেলে ব্যথা শুরু হয়, পরে ওই রকম কিছুক্ষণ মানে আবার 10-12 ঘন্টা থেকে ঠিক হয়ে যায়। আর আরেকটা জিনিস যে বেশিরভাগ ক্ষেত্রেই মেনস্ট্রুয়েশন শুরু হলে যেটা করে মেয়েরা, তারা একদম মানে শুয়ে থাকার না, অ্যাক্টিভ থাকলে যেটা হয় যে পেলভিক কনজেশন কম হয়, তাহলে কিন্তু এই ব্যথা এগুলা থাকে না। আর যেটা হলো যে ব্যথা কমানোর আরো কিছু উপায় আছে, যেমন প্রথমে কিন্তু কিছুতে মানে করে না, অনেক সময় দেখা যায় যে 5টা 6টা এমআর করা আছে, তাহলে তার তো আসলে মানে পেলভিক কনজেশন বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকারই কথা। তাহলে সেই পেন কিন্তু কমানো খুব খুব কঠিন। একটু জিজ্ঞাসা করলেই পাবেন যে তাদের ক্রনিক পেলভিক পেন, মানে শুধু মেনস্ট্রুয়েশন না, 2 এর মাঝখানেও সারা মাসই তাদের পেন থাকে, ব্যাকএক থাকে, যেটা তারা টলারেট করতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে এগুলাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা বলতে পারি, এগুলা অনেক কিছুই অ্যাডভাইস দেওয়া যেতে পারে। আর আরেকটা জিনিস করবেন যে অনেক সময় কন্ট্রাসেপটিভ তো আমরা সব সময় জিজ্ঞাসা করি যে আপনাদের এখন বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা কি। কপারটি যারা পড়েন, কপারটি কিন্তু অনেক মানে ভালোই আছে, উনি অনেক বছর হয়ে গেছে, কিন্তু অনেকেরই আছে যে ভীষণ মানে ব্লিডিং হয়, মেনোরেজিয়া হয়, আর অনেকের আছে ডিসমেনোরিয়া হয়। তাহলে সেই সব ক্ষেত্রে আপনার জিজ্ঞাসা করে প্রথমে, যদি শুধু মেনোরেজিয়া হয়, ব্লিডিং বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি ট্রানাক্সামিক অ্যাসিড দিতে পারেন একটা করে 3 বার
5 দিন দিলেন, তো দিয়ে দেখা যেতে পারে, যদি ভালো হয় ঠিক আছে। আর যদি মনে হয় যে না, এটা হচ্ছে ইয়ে করছে, মানে কন্টিনিউ করছে বা বাড়ছে, পেশেন্টের ডে টু ডে অ্যাক্টিভিটিসটাতে হ্যাম্পার হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কপারটি রিমুভ করে দিলেই বেশি ভালো। যেখানে উনি পড়েছেন সেখানে যে রিমুভ করে ফেললে ভালো হবে। ঠিক আছে। ম্যাডাম অনেক সময় এমনি আপু বলেন, আপনি বলেন। ম্যাডাম এমনি ম্যানোরেজিয়া নিয়ে আসলে তখন কি আমরা টেনেজেমিক দিতে পারি, মানে ওষুধের সাথে নাকি? মেনোরেজিয়া নিয়ে আসলো, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে, পেশেন্ট এরকমই বলে যে আমি ইয়ে করতে পারছি না, দাঁড়াতে পারছি না, এত মানে প্রফিউজ ব্লিডিং হচ্ছে। আপনি ইনভেস্টিগেশনে দেওয়ার আগে আপনি স্টার্ট করে দেন, এটার হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন তো কিছু নাই। আপনি ট্রানেক্সামিক অ্যাসিড একটা করে 3 বার, এটা 3 থেকে 5 দিন খেতে বলেন। আর যদি সাথে ব্যথাও থাকে, এইচপি আর ডিএস এটাও একটা করে 2 বার, এটাও 5 দিন খেতে বলেন। আর বাই দিস টাইম হচ্ছে ইয়ে করে ইনভেস্টিগেশন করে আপনার কি কারণ আছে সেটাকে বের করে, তাহলে হচ্ছে যদি কোনো কারণ না থাকে, তাহলে আপনি বলেন যে পরবর্তী সাইকেলে এরকম হবেই তা না, ও হলে উনি খাবে, এটা বলে দেওয়া যেতে পারে। তাহলে কিন্তু এটা হচ্ছে ভালোই কাজে আসে না। আর বাজারে ট্রানএক্সামিক অ্যাসিড আপনার অনেক মানে ইয়ে আছে, আর সবগুলাই মোটামুটি ভালোই। একটা করে 3 বার বলতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই ক্ষেত্রেও ওনারা দেখলো যে ব্লিডিং বন্ধ হয়ে গেছে, চট করে ডিসকন্টিনিউ করে না, 3 থেকে 5 দিন ইউজ করি, 3 থেকে 5 দিন খা। যেমন আপনি প্যাপস যদি করতে দেন, তাহলে কিন্তু আপনি ব্লিডিং থাকলে করতে পারবেন না, অ্যাটলিস্ট 48 আওয়ার্স সে হচ্ছে ব্লাডলেস থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ওষুধকে খাওয়ান, ব্লিডিং বন্ধ হোক, তাহলে 48 ঘন্টা পার হোক, তারপরে আপনি প্যাপসটা করে নিতে পারবেন। কারণ আপনি যদি পার স্পেকুলামে দেখতেও চান, তাহলেও তো সেই ক্ষেত্রে এরকম হতেই পারে। আর আরেকটা জিনিস আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে এবং এটাকে ইভ্যালুয়েট করতেই হবে, কারণ আমরা ডেইলি হচ্ছে ইয়েতে এরকম পাই। পেশেন্ট যখনই বলে যে অনিয়মিত মাসিক হচ্ছে, প্লাস হচ্ছে মানে অনেক ব্যথা হয়, আবার অনেক সময় অনেক রক্ত যায়, একটা রিপ্রোডাক্টিভ এজের মেয়ে, যদিও সে বলছে যে না জন্ম নিয়ন্ত্রণের হচ্ছে ইয়ে ঠিক আছে, কন্ট্রাসেপটিভ, তারপরেও আপনি প্রেগনেন্সি এক্সক্লুড করেন। কারণ এরকম কিন্তু পাওয়া যায় যে প্রেগনেন্সি আছে, বা হচ্ছে সে জানে না যে প্রেগনেন্সি ছিল, এটা হচ্ছে অ্যাবর্শন হয়ে ইনকমপ্লিট হয়ে আছে। তাহলে আপনি কি দিয়ে কনফার্ম করবেন? ওয়ান থিং হচ্ছে বিটায় এইচসিজি করে নিলেই, এটা পজিটিভ হলেই তার মানে হচ্ছে প্রেগনেন্সি আছে, এবং ওটা তো একটা ইয়ে থাকে, লেভেল থাকে। আর সাথে আপনার সাপ্লিমেন্টেশন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম করলেই হচ্ছে আপনি বুঝতে পারছেন যে ইয়ে আছে কিনা, প্রোডাক্ট আছে কিনা। আর আরেকটা জিনিস, একটোপিক প্রেগনেন্সিতে কিন্তু ইউট্রাস হচ্ছে এমটি থাকে, তাহলে অ্যাডনেক্সাতে মাস থাকে, আর হচ্ছে আপনার বিটা এসসিজি এটা হচ্ছে পজিটিভ আসবে। তাহলে ইউরিন প্রেগনেন্সি টেস্ট এটা কিন্তু অনেক সময় আপনার হচ্ছে ইয়ে হয় না, ইন্টারপ্রিটেশন যা আসে ঠিক ইয়ে হয় না, কিন্তু হচ্ছে বিটা এসসিজি আপনাকে কোনো সময় ফলস পজিশনে ফেলবে না। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখন হচ্ছে অনেক হচ্ছে ভুল ধারণা বা ধারণা নাই এরকম মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেন বা এরকম করে আসে। তার কারণ হচ্ছে ওনারা বিশ্বাসই করতে চাবে না যে ওনাদের প্রেগনেন্সি আছে, বিটা ইসিজি করে আপনি ধরায় দিলে বুঝে দেয় প্রেগনেন্সি আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা দিতে সুবিধা হবে, না হলে তো যে আসতেই থাকবে আর ওরকম ঝামেলা হতেই থাকবে, পরে বলবো যে আমি বুঝিনি না। আপনি হচ্ছে চিকিৎসক হিসেবে আপনাকে এই দায়িত্বগুলো করে আপনি বুঝাই দিতে পারবেন। এত কিছু কাউন্সিলিং এ তো আপনি বলেই দিলেন, আর হচ্ছে করে ডকুমেন্টারি সবসময়, কোনো হচ্ছে মুখের ইয়ে কিছু ইয়ে নেই, আপনি সবসময় ডকুমেন্ট হাতে দিয়ে দিন। আর কিছু না আমাদের, আর কিছু কি কি ম্যাডাম আছে? আমার একটু জানা ছিল, সেটা হচ্ছে হজের সময়ে হ্যাঁ, পেশেন্টরা আসেন যে হচ্ছে হলো মেনস্ট্রুয়েশনটাকে হচ্ছে ইয়ে করানোর জন্য, যে ওই সময় যাতে পোস্টপন করানোর জন্য, হ্যাঁ।
জি, ওই সময় কি আমরা শুধু ওসিপি একটা করে দিব, তাই তো? ওসিপি দিলে একটা করি, যেমন হচ্ছে যেদিন ওনার হচ্ছে আহ ইয়ে হবার কথা, মাসিক নেক্সট হবার কথা, তার 7 থেকে 10 দিন আগে উনি কিন্তু এটা স্টার্ট করে দিবেন। ঠিক আছে। আর হচ্ছে ওনার হচ্ছে ওনার 1 মাস 1.5 মাস যা লাগে উনি এটা কিন্তু হচ্ছে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে যখন উনি আবার দেশে ফিরে আসবেন বা উনি মনে করবেন যে আর দরকার নাই এখন, তখন উনি বন্ধ করবেন। আর হচ্ছে ওনার 2 মাস লাগবে বা মানে 1.5 মাস লাগবে, 2টা পাতা হলেই হয়ে যায়। কিন্তু ওনাকে বেশি করে আপনার নিতে বলতে হবে। তার কারণ হলো যে বেশি করে যদি না নেয়, ওই যে স্পটিং হলে ওনাকে তো ইয়েতে যেতে হবে, ডোজ বাড়ায় দিতে হবে। আর ওই বেশি হচ্ছে আমি দেখেছি যে সৌদি আরবের যে ভুল হয় আরো বেশি, কারণ হচ্ছে ওই বিভিন্ন ইয়েতে মানে নামাজ পড়তে যাচ্ছে বা ইয়ে করছে, বিভিন্ন কাজের ফাঁকে ওনারা খেতে ইয়ে করেন, ভুল করেন বা ডিলে করেন, যেটার জন্য হচ্ছে অনিয়মিত হয়ে যায়। সেজন্য বলবেন যে আপনি হচ্ছে 4 পাতা, আপনার 2 পাতা হলে হয়ে যায়, আপনি 4 পাতা নিয়ে যান বা 5 পাতা নিয়ে যান, এরকম বলা উচিত। আর অনেকে আছে যে প্রজেস্টেরন ইউজ করে, যেমন আপনারা কে যেন বলছিলেন নরম্যান্স আছে, এরকম বাজারে আরো আছে। তো এই ধরনের ইয়েগুলা হলে আপনার ওটার আবার একটা করে 3 বার খেতে হবে। তো একটা করে 3 বার ডেলি ওষুধ খাওয়া। আমাদের দেশে একটা জিনিস হচ্ছে যে আপনি যদি বলে দেন যে একটা করে 3 বার, এর চেয়ে বেশি তো আর লিখেও তো আমরা রাখি, তাই না? মানে একটা করে 3 বার আহ, যে কয়দিন খাবে, কিন্তু ওনারা কিন্তু দেখা যায় যে ইয়ে হয় না। একটা করে 3 বার মানে 8 ঘন্টার গ্যাপ। তাহলে আপনি টাইম যদি বলে দেন সকাল 8টায়, বিকাল 4টায়, আর রাত্রে 12টায়, তাহলে কিন্তু সুবিধা হবে। কারণ মোস্ট অফ দা মেয়েরাই হচ্ছে ইয়ে করে না, এটাকে একদম বদার করে না। মানে সকালেরটা খেলো 11টা 12টার সময়, আর দুপুরেরটা খেলো যে বিকালে 4টা 5টার সময়, আর রাত্রেরটা খেয়ে বসলো 9টার সময়। তাহলে কিন্তু দেখেন না আপনার ইয়ে হয় না, 8 ঘন্টা করে হয় না। তাহলে হরমোন প্রিপারেশন অবশ্যই হচ্ছে 8 আওয়ারলি যদি হয় সেটা 8 আওয়ারলি হতে হবে। অ্যান্টিবায়োটিকও তাই, আপনার হচ্ছে 8 আওয়ারলি হলে 8 আওয়ারলি, 12 আওয়ারলি হলে 12 আওয়ারলি, 6 আওয়ারলি হলে 6 আওয়ারলি। 6 আওয়ারলি হলে তো সুবিধা, তাহলে 6টা 12টা 6টা 12টা। আর হচ্ছে 12 আওয়ারলি হলে সকাল 8টায় একটা, রাত 8টায় একটা, এইভাবে। তাহলে এই কথাগুলো বুঝায় না গেলে আমরা আসলে অনেক কিছু বুঝি, আবার অনেক কিছু বুঝেও বুঝতে চাই না, সেজন্য ভালো করে বুঝাই দিলে ভালো। আর কিছু? তাহলে মানে আমাদের মনে হয় সময় শেষ হয়ে আসছে, শেষের পথে। শারমিন আছেন? ম্যাডাম পলিমেনোরিয়া পলিমেনোরিয়ার ম্যানেজমেন্ট। হ্যাঁ। জি আপা, আমি আছি, আমি শুনছি। আচ্ছা, পলিম্যানোরিয়ার ম্যানেজমেন্ট। পলিম্যানোরিয়া বলতে আমরা কি বুঝি? মানে রুগীরা এসে এক আমাদেরকে মাসের মধ্যে মাসের এক মধ্যে, মাসের মধ্যে 2-3 বার হচ্ছে। হ্যাঁ, তার মানে 2-3 বারই যে আপনার অনেক বেশি হচ্ছে তা নয়। তাহলে হচ্ছে মানে ইয়েতে 2-3 বারই হচ্ছে, অনেক সময় বেশি হয়, অনেক সময় অল্প অল্প হয়, এরকম। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পলিমেনোরিয়ার কারণটা কি আছে সেটাকে একটু বের করে নিতে হবে। সেগুলো পলিমেনোরিয়ার কারণটা একটা হচ্ছে ওই যে পিল, মানে হরমোন পিল খাচ্ছে কিন্তু হরমোন থ্রেশহোল্ডটা ঠিক আছে কিনা, যদি তা না হয় তাহলে তো সেটা ঠিক করতে হবে। অনেক সময় প্রজেস্টেরন অনলি পিল অথবা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, এগুলাতে এরকম হতে পারে। অনেক সময় কন্ট্রাসেপটিভে প্রবলেম নাই কিন্তু লোকাল প্যাথোলজি আছে, যেমন হচ্ছে ওনার কোনো সার্ভাইকাল পলিপ আছে বা ইয়ে আছে যেটার থেকে ব্লিডিং হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে। তাহলে হচ্ছে আপনি পার স্পেকুলাম করে দেখা যেতে পারে যে লোকাল কজকে দিয়ে করে। কারণ কন্ট্রাসেপটিভ যেটা নিচ্ছেন সেটা সম্পর্কে ওনাকে হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে এটা কি অবস্থায় আছে, মানে উনি কেমন করে খাচ্ছেন বা কেমন করে নিচ্ছেন, কোনটা খাচ্ছেন, কোন টাইমে হচ্ছে। তাহলে এখন যদি কোনো লোকাল প্যাথোলজি না থাকে, তাহলে যে হচ্ছে ওই যে যেটা বললাম পিলের যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে পিল ইনটেকের, তাহলে সেক্ষেত্রে আমরা 3 মাস পিল দিতে পারি। যেটা হচ্ছে উনি অন্য টাইমে হয়তো পিল আর ইউজ করতে চাচ্ছেন না শুধু এই অসুবিধার জন্য,
তাহলে 3 মাস খাক, তাহলে এটা হচ্ছে মাসিককে নিয়মিত করে দিই, আমরা এটা অ্যাডভাইস করতে পারি। ঠিক আছে, আর কিছু? তাহলে শারমিন, আর কারোর কোনো কোয়ারি না থাকলে আমরা কি শেষ করে দিব? হ্যাঁ আপা, আপনি যদি মনে করেন যে আপনি স্টুডেন্ট, আপনাদের যদি কোনো কিছু আর কোয়ারি না থাকে, তাহলে আমার মনে হয় আপা তাহলে শেষ করে দিক। আপনারা একজন কেউ কিছু বলেন, কারণ শুক্রবার তো সবারই একটা তারা থাকে, আপনাদেরও আছে, ম্যাডামারও আছে। জি ম্যাডাম, আপনার কোয়ারি থাকলে পরে আমরা আবার জেনে নেব। জি ম্যাম, ম্যাডাম থ্যাংক ইউ। ম্যাডাম হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনার লিভ করবেন না, আমি আপনাদের একটু কথা বলবো। আপা আপনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর ফ্রুটফুল একটা লেকচার দিয়েছেন। আসলে আমরা এই ফ্যামিলি মেডিসিন কোর্সে আমরা এই ধরনের লেকচারই আমরা চাচ্ছি, কারণ প্যাথোফিজিওলজি তো আমরা বই ঘেটে আমরা সবকিছু বের করতে পারি এবং আমরা এমবিবিএস লেভেলও আমরা পড়ে এসেছি। হ্যাঁ, কিন্তু এই যে মানে প্র্যাকটিক্যালি যে কেসগুলা ডিল করা, কোন মেডিসিনটা দেওয়া দরকার, কি কাউন্সিলিংটা দরকার, এই কখন আমরা রেফার করব, আমাদের ফ্যামিলি মেডিসিনের কোর্সে কিন্তু এই জিনিসগুলোই আমরা একটু স্টুডেন্টদেরকে আমরা একটু হাতে ধরিয়ে দিতে চাচ্ছি। ওনারা সবই জানেন, জাস্ট আমরা একটু ট্র্যাকে নিয়ে আসতে চাচ্ছি যে আমরা মানে অথেন্টিক্যালি যেন আমরা সবকিছু করতে পারি আর কি। তো আপনার লেকচারটা আমার কাছে আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে। আশা করি স্টুডেন্টদেরও, আপনাদেরও খুব ভালো লেগেছে। তো স্টুডেন্ট, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আজকে আপনারা যেভাবে আপনারা একটা ইন্টারাকশনে গিয়েছেন ম্যাডামের সাথে, আপনারা নেক্সট প্রত্যেকটা ক্লাসে, হ্যাঁ এখন এই যে মডিউল 3 থেকে সব ক্লিনিক্যাল ক্লাসগুলো সব শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ তো আপনারা এরকম ফ্যাসিলিটেটরকে কোশ্চেন করে করে আপনারা আপনাদের কোয়ারি গুলো আপনারা সলভ করে নেবেন। আর কেউ হয়তো যেমন আপা পছন্দ করেছেন যে ওই যে সেকশনের উনি কথা বলেছেন, ওই সেকশনে ওই সময় আপা ফ্লোর ওপেন করে দিয়েছেন যে আপনাদের কারো কিছু জানার আছে কিনা। আরেকজন হয়তো এটা নাও করতে পারে, বলতে পারে যে না, আমি লেকচার দিয়ে তারপরে করব। এটা এক একজনের উপর একটা ডিপেন্ড করে। আপনারাই আসলে ঠিক করবেন যে প্রথমেই বলে নিতে পারেন ওনাকে যে আমরা কি মাঝখানে কোশ্চেন করব নাকি পরে কোশ্চেন করব। আর আমরা প্রত্যেকটা সম্মানিত লেকচারার ওনাদের প্রত্যেককে আমরা বলি, আহ, কিন্তু ওনারা কিন্তু আমাদের মনে রাখতে হবে ওনারা স্পেশালিস্ট। ওনারা যখন কিছু বলেন তখন কিন্তু ওনারা প্যাথোফিজিওলজিটা অটোমেটিক্যালি চলে আসে, কারণ ওনারা হালকা করে অনেক কিছু বলতে পারেন না, কারণ ওনাদের যে জ্ঞানের যেটা পরিধি সেটা থেকে চলে আসে, অনেক কিছু ডেপথে ইন ডেপথে চলে আসে। তো আপনারই আসলে গাইড করে ওনাকে বলবেন যে আহ, আমাদের আসলে প্র্যাকটিক্যালি আমরা চেম্বার রিলেটেড আমাদের কোন জিনিসটা হলে ভালো হয়। তা আপনাদেরও ইন্টারাকশনটা আমার কাছে আজকে খুব ভালো লেগেছে। ম্যাডামের ডেলিভারি তো চমৎকার, কোনো প্রশ্নই আসে না এখানে কোনো কিছু বলার। আসলে আমরা এই ধরনেরই আমরা লেকচারটা ডেলিভারি যেন সবাই দেয়, আমরা এটাই চাই। তো আপনারা এইভাবেই আপনারা প্রত্যেকটা ক্লাসেই আপনারা সব যারা লেকচার দিচ্ছেন, যারা ফাইল তৈরি করে নিয়ে আসছেন, ওরা দেখা কিন্তু আপনারা আপনাদের জিনিসগুলো আপনারা আদায় করে নিতে হবে। আসলে আমরা সবসময় সবকিছু একটু আদায় করে নিতে হয়। তো এটাই হলো আমার আজকের এই আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় নিয়ে এটাই বললাম যে পরবর্তীতে আপনারা প্রত্যেকটা ক্লাসে আপনারা এইভাবে আপনারা আজকে যেমন ম্যাডামের কাছ থেকে বিষয়গুলো অনেকটাই আপনাদের ক্লিয়ার করেছেন, প্রশ্ন করেছেন, এবং আমাদের চেম্বারে আমরা কিভাবে ডিল করব এগুলো আপনারা বেশ ভালোই একটা রপ্ত করতে পেরেছেন বলে আমি আশা করি, এবং ম্যাডামও খুব সুন্দর করে আপনাদেরকে সাহায্য করেছে। তো বাকি যারা পরবর্তীতে আসবেন তাদেরকেও যদি আপনারা এরকম ইন্টারাকশনে চান, আমার মনে হয় আপনাদের জন্য এই কোর্সটা অনেক অনেক বেশি ফ্রুটফুল হবে। আসলে 6 মাসে অনেক, 6 মাসে একটা মেডিকেল সায়েন্সের সবকিছু কভার করা ইম্পসিবল। তা আমরা আমরা যেগুলো বেশি প্রয়োজনীয় টপিকস সেগুলোই আমরা রাখতে পেরেছি। এছাড়াও আরো অনেক কিছু থাকে, তো সেগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। তো মেইনলি যেগুলো সবসময় আমাদের আমাদের প্রয়োজনীয় যে কেসগুলো খুব বেশি বেশি আসছে সেগুলোই আমরা এই
6 মাসের কোর্সে আমরা রাখতে পেরেছি, রাখার চেষ্টা করেছি। তো ধন্যবাদ আপা আপনাকে, আবার আবার খুব ভালো লেগেছে আপনার ডেলিভারিটা। তো স্টুডেন্টস আপনাদেরকেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করি। সবাইকে হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। জি, ধন্যবাদ আসসালামু আলাইকুম। সবাইকে। সামনে